গুড আফটারনুন এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গত দিনগুলোতে আমরা দ্বিতীয় পার্বিক পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসের অনুযায়ী আমরা প্রথম দুটো অধ্যায় অর্থাৎ জল, স্থল, বাতাস এবং বরফে ঢাকা মহাদেশ আমরা শেষ করে ফেলেছি। আজ আমরা পড়ব আবহাওয়া, জলবায়ু। এই আবহাওয়া এবং জলবায়ু কথা দুটো তোমরা কখনো কখনো শুনে থাকো। এই আবহাওয়ার জিনিসটা কি? তাহলে আবহাওয়া বলতে সেটাকেই আমরা বুঝব যে কোনো একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা এর অবস্থাগুলোকে আমরা বোঝাই। আবহাওয়া বলতে কাকে বোঝায় তাহলে? একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা এর অবস্থাকে বোঝায়। এই আবহাওয়াগুলো কিন্তু বিভিন্ন সময়ে বদলাতে পারে। ধরো তুমি মনে করলে সকালবেলাতে তুমি দেখছো যে আকাশটা পুরো মেঘে ঢাকা, কিছুক্ষণ পর বৃষ্টি নামলো, তারপরে কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গিয়ে আবার রোদ ঝলমলে আকাশ বেরিয়ে আসলো। তারপরে তুমি যখন খেলতে গেলে তখন দেখলে আবার বৃষ্টি নেমে আসছে। তাহলে দেখতে পাচ্ছ এবং বুঝতে পারছো যে আবহাওয়া কিন্তু বিভিন্ন সময় বদলে যায়। তাহলে আবহাওয়ার অবস্থাগুলো কি কি? বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ এবং মেঘাচ্ছন্নতা। বইটা একটু ফলো করো, দেখো। বাড়ি ফিরতেই মা জানালো গরমের ছুটিতে এবার পিসির বাড়ি কালিম্পংয়ে যাওয়া হচ্ছে। পিপলুর তো খুব আনন্দ। মা বললেন, পিসি বলছেন গরম জামা কাপড় আনতে। কেন গরম জামা কাপড়? কেন, কখন পরি আমরা গরম জামা কাপড়? যখন শীতকাল আসে তখন আমরা গরম জামা কাপড় ব্যবহার করি, কারণ দেহকে গরম রাখতে হয়। কেননা কালিম্পংয়ে প্রায় সারা বছর ধরেই ঠান্ডা থাকে। এবার দেখো, কোনো জায়গায় সারা বছর ধরে ঠান্ডা থাকে কেন? তাহলে সেই জায়গাটা আমরা একটা ছক তৈরি করতে পারি। কি কি দেখি। কোনো এক জায়গায় বায়ুমণ্ডলে একদিনের অবস্থা, সেই অবস্থাটা কি কি? হয়তো বিশেষত উষ্ণতা কেমন এবং বৃষ্টিপাত, আর্দ্রতাও কেমন, সেই দৈনিক অবস্থা আবহাওয়াকে বোঝায়। তেমনি সেই জায়গার আবহাওয়ার হিসেব রাখলে পরপর 7 দিনের বা 1 সপ্তাহের আবহাওয়া সম্পর্কে জানা যায়। শুধু তাই নয়, আবার সপ্তাহের আবহাওয়া থেকে 30 দিন বা 1 মাস বা 12 মাসের আবহাওয়ার তথ্য থেকে ওই জায়গায় সারা বছরের আবহাওয়া সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। এবার আসি জলবায়ু সম্বন্ধে। জলবায়ুটা কি? আমরা আবহাওয়া জানলাম। এই জলবায়ু হলো কোনো অঞ্চলের প্রায় 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় অবস্থা, সেটাই হলো ওই অঞ্চলের জলবায়ু। তাহলে আবহাওয়ার গড় অবস্থা 30 থেকে 40 বছরের, এটাই হলো জলবায়ু। কোনো অঞ্চলের জলবায়ু বছরের পর বছর প্রায় একই রকম থাকে। যেমন পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। এখন দেখো তাহলে পশ্চিমবঙ্গের জলবায়ু কেমন? উষ্ণ ও আর্দ্র ধরনের। আমাদের দেশের জলবায়ু হলো কি? উষ্ণ আর্দ্র জলবায়ু হলো এই ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ক্রান্তীয় বানানটা দেখে নাও, কয়রা ফলা আকার দন্তা নয় তয় দীর্ঘ অন্তস্তীয়, ক্রান্তীয়। মৌসুমী বানান ময় উকার দন্ত সহস্য ময় হস্যি, মৌসুমী জলবায়ু। এবার যদি আবহাওয়া এবং জলবায়ুর একটা পার্থক্য নির্ণয় করা যায়, তাহলে আমরা সেটা দেখতে পাবো যে আবহাওয়া সংজ্ঞাটা কি? আবহাওয়ার সংজ্ঞাতে আমরা কি পেয়েছিলাম? আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থা। আর জলবায়ু হলো কি? জলবায়ু হলো কোনো অঞ্চলের 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা। আবহাওয়া কি প্রতিদিন, এমনকি প্রতি মুহূর্তে বদলায়, কিন্তু জলবায়ু কিন্তু প্রতিদিন সেটা বদলায় না। আবহাওয়া স্বল্প পরিসরে পরিবর্তিত। স্বল্প পরিসর মানে কি? অল্প জায়গাতে পরিবর্তিত হয়, কিন্তু জলবায়ু কিন্তু বিস্তৃত অঞ্চলভেদে পরিবর্তিত হয়। এবার যে আবহাওয়া জলবায়ুর প্রধান উপাদানগুলো কি কি? আবহাওয়া জলবায়ুর প্রধান উপাদান হলো, তার মধ্যে প্রধান হলো বায়ুর উষ্ণতা। সেটা কি? সূর্য থেকে আমরা তাপ পাই। এই সূর্যরশ্মি 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়।
একে বলা হয় কি ইনসোলেশন বা আগত সৌর বিকিরণ। তাহলে আগত সৌর বিকিরণ কাকে বলছে? যে সূর্যরশ্মির 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়, একে বলা হয় কি ইনসোলেশন বা আগত সৌর বিকিরণ। আগত সৌর বিকিরণকে 100% যদি আমরা ধরি, তার মাত্র 51% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। তাই একে বলা হয় কি কার্যকরী সৌর বিকিরণ। কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে? যে আগত সৌর বিকিরণের 100% ভাগের মধ্যে 51% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, একেই বলা হয় কি কার্যকরী সৌর বিকিরণ। এবং তারপর আমরা দেখি যে বাকি 49%-এর মধ্যে 35% মহাশূন্যে ফিরে যায়, একে বলা হয় কি অ্যালবেডো। অ্যালবেডো কাকে বলছে তাহলে? বাকি 49%-এর মধ্যে 35% মহাশূন্যে ফিরে যায়, একে বলা হয় কি অ্যালবেডো। এবং তার যে বাকি 14% বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা ইত্যাদি দ্বারা শোষিত হয়। তাহলে যে 51% তাপ পৃথিবীপৃষ্ঠে এসে পৌঁছায়, তার পুরোটাই কিন্তু রাতের বেলা বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, একে বলা হয় কি পার্থিব বিকিরণ। তাহলে পার্থিব বিকিরণ কাকে বলে? যে 51% তাপ ভূপৃষ্ঠে এসে পৌঁছায় এবং সেই তাপগুলোই রাতের বেলায় কী হলে বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, একে বলা হয় কি পার্থিব বিকিরণ। এই বায়ুমণ্ডল কিন্তু সরাসরি কিন্তু এই সূর্যরশ্মি দ্বারা উত্তপ্ত হয় না। সাধারণত 3 ভাবে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। কি কি? দেখো, সেই ভাবগুলো হলো, প্রথম ভাগটা হলো বিকিরণ পদ্ধতি, পরিবহন পদ্ধতি এবং শেষেরটা হলো পরিচলন পদ্ধতি। বিকিরণ পদ্ধতিটা কি? আমরা শীতকালে কি করি? শীতকালে আগুন জ্বালিয়ে আমাদের দেহটা উত্তপ্ত করি, গরম করি, এবং সেই গরম করার সময় কি আগুন থেকে যে বিকিরিত তাপ সরাসরি আমাদের দেহকে উত্তপ্ত করে। এইভাবেই সূর্য থেকে আসা যে তাপ সরাসরি ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের গাছপালা সব কিছুকে উত্তপ্ত করে, তাই এই তাপ আবার কী হয় ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে বিকিরিত হয়। এই পদ্ধতিই হলো বিকিরণ পদ্ধতি। তারপরের পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতির নাম হলো কি পরিবহন পদ্ধতি। এই পদ্ধতিটার পরীক্ষা করা যেতে পারে। তুমি একটা স্টিলের চামচ নেবে এবং একটা মোমবাতির উপর ধরবে। চামচের যে গোলাকার যে অংশটা, সেই অংশটা মোমবাতির উপর যদি ধরি, কিছুক্ষণ পর প্রথমে দেখা যাবে গোলাকার অংশটা গরম হয়ে যাচ্ছে। তারপর সেই গোলাকার অংশটা থেকে যে লম্বা অংশটা আমি ধরে আছি, আস্তে আস্তে তাপ সেই পথে চলে আসছে এবং শেষ পর্যন্ত আঙুলে এসে সেই তাপ আমাদের কিন্তু ছ্যাঁকা দেবে। এইভাবেই কিন্তু পরিবাহিত হয়, পরিবহন পদ্ধতি বলা হয়। একইভাবে প্রথমে সূর্যের তাপে উত্তপ্ত ভূপৃষ্ঠের সাথে লেগে থাকা নিচের বায়ুস্তর উত্তপ্ত হয়, নিচে যে বায়ুগুলো আছে সেগুলো উত্তপ্ত হয়। তারপর কি হয়? ওই উত্তাপ কি হয়? ঠিক তার উপরে যে বায়ুস্তর আছে সেই বায়ুস্তরে পরিবাহিত হয়। এইবার তারপরে দেখো, পরের যে পদ্ধতি সেটা হলো পরিচলন পদ্ধতি। পরিচলন পদ্ধতিটা কি? যে একটা পাত্রে খানিকটা জল নিলাম, সেই জল নিয়ে গ্যাস বা উনুনে যদি বসায়, কিছুক্ষণ পর দেখবো জলটা গরম হয়ে উঠবে। কীভাবে জলটা গরম হলো? যে আগুনের যে তাপে পাত্রের নিচের যে জল প্রথমে সেটা গরম ও হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, তারপর উপরের যে ঠান্ডা জল সেটা কিন্তু নিচের দিকে নামে। আবার সেই জল গরম হয়ে উপরের দিকে ওঠে এবং এইভাবেই তাপ সঞ্চালনের মাধ্যমে পুরো পাত্রের জল কিন্তু গরম হয়ে ওঠে। ঠিক তেমনি সূর্য থেকে আসা যেই তাপে পৃথিবীপৃষ্ঠের গায়ে লেগে থাকা সবচেয়ে বায়ুর যে স্তর সবচেয়ে নিচে যে বায়ুর যে স্তর, সেই স্তর প্রথমে উত্তপ্ত হয়
এই উষ্ণ বায়ু হালকা হয়ে যখন ওপরে উঠে যায় তখন কি হয়, উপরের শীতল বায়ু কি নিচে নেমে যায়। এই শীতল বায়ু পর্যায়ক্রমে গরম হয়ে উপরের দিকে উঠে যায়। এইভাবে বায়ু পরিচলন স্রোতের মাধ্যমে বিস্তীর্ণ এলাকায় বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। এই পদ্ধতি হলো পরিচলন পদ্ধতি। তাহলে আমরা জানলাম বায়ুমণ্ডল তিনভাবে উত্তপ্ত হতে পারে: বিকিরণ পদ্ধতিতে, পরিবহন পদ্ধতিতে এবং পরিচলন পদ্ধতিতে। দিন রাতের তাপমাত্রার পার্থক্য কীভাবে নির্ণয় করা যেতে পারে? কোনো স্থানের একদিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পার্থক্য হলো সেই স্থানের দৈনিক উষ্ণতার প্রসার বা পার্থক্য। কোনো স্থানের একদিনের সর্বোচ্চ শব্দের অর্থ কি? সবচেয়ে বেশি, এবং সর্বনিম্ন সবচেয়ে নিচু কম যে তাপমাত্রার যে পার্থক্য, সেটাকেই হলো ওই স্থানের দৈনিক উষ্ণতার প্রসার বলে। আবার কোনো স্থানের শীতলতম সবচেয়ে শীত এবং উষ্ণতম মাসের তাপমাত্রার পার্থক্য হলো গড় বার্ষিক উষ্ণতার প্রসার। এই দুটো একটু দেখো দাগানো আছে, মুখস্থ করবে। দৈনিক উষ্ণতার প্রসার বেশি হলে দিনের বেলা ভীষণ গরম আর রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা হয়। আর যখন বার্ষিক উষ্ণতার প্রসার বেশি হয় তখন কি গরমের সময় ভীষণ গরম আর শীতের সময় প্রবল ঠান্ডা হয়। এখন বায়ুর উষ্ণতা মাপা যায়। আমরা যেমন দেহের উষ্ণতা মাপি থার্মোমিটারের সাহায্যে, প্রত্যেকেই থার্মোমিটার দেখেছো। তো আমাদেরও জ্বর হলে আমরা থার্মোমিটার দিয়ে দেহের তাপমাত্রা মাপি। তেমনি বায়ুমণ্ডলের উষ্ণতা মাপার জন্যও থার্মোমিটার ব্যবহার করা হয়। 6 থার্মোমিটার দিয়ে কোনো দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়। তাপমাত্রা মাপার জন্য দুটো স্কেল আছে, জেনে রাখবে। একটা হলো ফারেনহাইট স্কেল আর একটা হলো সেলসিয়াস বা সেন্টিগ্রেড স্কেল। ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি ফারেনহাইট বা এবং সেন্টিগ্রেড স্কেলে 0 ডিগ্রি সি তে জল জমে কী হয়, বরফে পরিণত হয়। তাহলে এটা ভালোভাবে পড়তে হবে। আর ফারেনহাইট স্কেলে 212 ডিগ্রি ফারেনহাইট বা সেন্টিগ্রেড স্কেলে 100 ডিগ্রি সি এ জল ফুটে বাষ্পে পরিণত হয়। এবার আসি বায়ুর যে পরের যে উপাদান। প্রথমে বললাম বায়ুর উষ্ণতা, পরের উপাদান হলো বায়ুর আর্দ্রতা। আর্দ্রতা কি? আমরা সাধারণত দেখি বর্ষাকালে সারাক্ষণ সব জায়গায় ভেজা ভেজা অবস্থা থাকে, স্যাঁতসেঁতে ভাব, দেয়ালগুলো মাঝে মাঝে স্যাঁতসেঁতে হয়, জামা কাপড় শুকোতে চায় না, ভেজা ভেজা ভাব থাকে কেন? তাহলে এইগুলো কেন, কিসের জন্য? কারণ এই সময় বায়ুতে অনেক বেশি পরিমাণ জলীয় বাষ্প থাকে। শীতকালে বায়ুতে জলীয় বাষ্প কম থাকে বলে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়, আমাদের চামড়া তো কী হয়, টানও ধরে। তাহলে বায়ুর আর্দ্রতাকে কি? নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে সেটাই হলো বায়ুর আর্দ্রতা। কাকে বলে বায়ুর আর্দ্রতা? নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে সেটাই হলো বায়ুর আর্দ্রতা। এই বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। হাইগ্রোমিটার, হয়াকার হর্ষই গয় রফলয় ওকার ময়সি টয়াকার হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। পরের যে উপাদান, সেই পরের উপাদান হলো বায়ুচাপ ও বায়ু প্রবাহ। সেটা কি? বায়ুর ওজন আছে, কি করে বুঝি? আমরা যেমন আমাদের হাতের ওপর যদি একটা মোটা বই রাখি তাহলে দেখব সেই বই দুটো কি আমার হাতের ওপর চাপ দিচ্ছে। তেমনি বায়ুরও চাপ আছে। বায়ু কার উপর চাপ দেয়? পৃথিবীর উপর চাপ দেয়। এই বায়ুর চাপ বেশি সবচেয়ে কোথায় বেশি? সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ সবচেয়ে বেশি। যত উপরে ওঠা যায় বায়ুর চাপ কী হয়, তত কমতে থাকে। বায়ুর চাপ কমে গিয়ে নিম্নচাপ হলে ঝড় বৃষ্টি, অশান্ত আবহাওয়া তৈরি হয়। আবার বায়ুচাপ যদি বেড়ে যায় তখন কী হয়, উচ্চচাপ সৃষ্টি হয়। তখন কী হয়, আকাশ পরিষ্কার শান্ত আবহাওয়া দেখা যায়। এই বায়ুর চাপ মাপা হয় কিসের সাহায্যে? সেই যন্ত্রের নাম কি? 14 ব্যারোমিটার। ফয়কার টয়রে বসি দন্তানো 14 ব্যারোমিটার। বায়ু প্রবাহটা তাহলে কি? ভূপৃষ্ঠে সমান্তরালে বায়ুর যে প্রবাহ তাকেই হলো বায়ু প্রবাহ বলে। সমান্তরালভাবে যখন বায়ু প্রবাহিত হয় ভূপৃষ্ঠের উপর দিয়ে, এটাই হলো বায়ু প্রবাহ।
বায়ু সব জায়গায় চাপ সমান রাখার জন্য কি হয়, উচ্চচাপ অঞ্চল থেকে কি করে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। হঠাৎ কোনো জায়গায় বাতাসের চাপ খুব কমে গেলে বাতাস ভীষণ গতিতে আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে, তখন ঝড় ওঠে। বাতাসের গতি বেশি হলে তখন কি আমরা জানি গাছপালা ঘরবাড়ি ভেঙে পড়ে, অনেক ক্ষয়ক্ষতি হয়। নদীতে বা সমুদ্রে তখন মাছ ধরার ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়। বায়ুপ্রবাহের দিক, যে বায়ু কোন দিক থেকে বইছে সেটা মাপার জন্য একটা যন্ত্র আছে, তার নাম কি বাত পতাকা। তাহলে বায়ু প্রবাহের দিক মাপা হয় কিসের সাহায্যে, বাত পতাকা দিয়ে। আর বায়ুর গতিবেগ, কত গতিবেগে বায়ু প্রবাহিত হচ্ছে তা মাপার জন্য যে যন্ত্র আছে তার নাম অ্যানিমোমিটার। অজফলায় আকার দন্তান্বয়সী ময়কার ময়সী ট একার অ্যানিমোমিটার। তো এই পর্যন্ত আবহাওয়া জলবায়ুর এই অধ্যায়ের মধ্যে আমরা জানলাম আবহাওয়া কাকে বলে, জলবায়ু কাকে বলে, আবহাওয়া জলবায়ুর পার্থক্য কী, ভারতের জলবায়ু কেমন, পশ্চিমবঙ্গের জলবায়ু কেমন, এবং বায়ুর আবহাওয়া বায়ুর উপাদানগুলি কী কী সেটা আমরা জানলাম। বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ু প্রবাহ, বায়ুচাপ, এবং বায়ুমণ্ডল কীভাবে উত্তপ্ত হয়। বায়ুমণ্ডল আমরা তিনভাবে উত্তপ্ত হয় জানলাম, কী কী পদ্ধতি, সেটা তিনটে পদ্ধতি, সেটা বিকিরণ পদ্ধতি, পরিবহন পদ্ধতি এবং পরিচলন পদ্ধতি। তাই নয়, বায়ুচাপ মাপার জন্য দুটো স্কেল আছে, বা তাপমাত্রা মাপার জন্য দুটো স্কেল আছে। একটা হলো ফারেনহাইট স্কেল, সেলসিয়াস স্কেল বা সেন্টিগ্রেড স্কেল। আর বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র হলো কি হাইগ্রোমিটার, সেটাও জানলাম। বায়ুর চাপ মাপা হয় 14 ব্যারোমিটারের সাহায্যে, এবং বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটারের যন্ত্র দিয়ে, বায়ু প্রবাহের দিক মাপা হয় বাত পতাকা দিয়ে। এইগুলো আমরা জানলাম, এতদূর আমরা পড়লাম। এই এতটুকুই পড়া থাকবে, এই পড়াগুলো তৈরি করবে, আর তারপরে আমরা আবার পরের থেকে পড়ব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বইটা দেখেই পড়বে, ভালো থাকবে, বাড়ি থেকে বেরোবে না। থ্যাংক ইউ।